বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর উগ্র প্রতাপ, ভীম রণভূমে রণিবে না। ওয়েস্ট বেঙ্গল খালি খেলার মাঠে না, রান্নার মধ্যেও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাঙালিরা বলে আমাগো ইলিশ, আমাগো ইলিশ, ইলিশ ইলিশ করে বাঙাল ছেলেরা পাগল হয়। আর সেখানে ঘটির উল্টো কথা হচ্ছে বাটি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ঘটিরা কি বানায়? বাটি চচ্চড়ি। বাটি চচ্চড়ি বাগান করি, লেখা করি, রান্না করি, সেই জন্য অ্যালোন বাট নট অ্যালোন। তুমি একা কিন্তু একা না। আরে খুব সুন্দর একটা। প্রতিদিন তব গাথা গাবো অতি সুমধুর, তুমি দেহ মোরে কথা, তুমি দেহ মোরে সুর। শুধু দর্শকবৃন্দ নমস্কার। আমি প্রদীপ মণ্ডল আজকে এসেছি মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের অরোরা কলোনিতে, যেখানে আপনাদের সঙ্গে এমন একজন মনীষীর সঙ্গে আমি সাক্ষাৎ করাতে যাচ্ছি, যিনি বাংলার বাইরে থেকেও বাংলা নিয়ে অনেক সাহিত্য রচনা করেছেন। বন্ধুরা দেখুন, এই সেই মহামনীষী, তানার বাড়ির পুরো কত সুন্দরভাবে তিনি বাড়িটা সাজিয়ে রেখেছেন। বন্ধুরা আপনাদের যেটা আমি বলতে যাচ্ছি, এই বাংলা সাহিত্যে কিংবদন্তি মনীষী, যিনি দেখেছেন শৈশবের মধ্যরাত্রে উলুধ্বনি, শঙ্খনাদ, পুষ্পবৃষ্টির মধ্যে প্রথম স্বাধীনতার স্বাদ ও উল্লাস, নীল আকাশের নিচে হিন্দু মুসলমানদের গলা জড়িয়ে হর্ষোল্লাস, খদ্দরের ত্রিরঙ্গা পতাকা উত্তোলন, যিনি আরও দেখেছেন একের পর এক কলকাতার বিভিন্ন রূপ, সাম্প্রদায়িক দাঙ্গা, দ্বিতীয় মহাযুদ্ধ, ব্ল্যাক আউটের কলকাতা, দুর্ভিক্ষ, রেশনের লাইনে দাঁড়ানো চিনির জন্য ফ্যান দাও মা একটু ফ্যান, এবং নকশাল আন্দোলনের ভয়ঙ্কর স্মৃতি তাকে এখনো মন কাঁপিয়ে দেন। বন্ধুরা অনেক গুণীজনদের যেমন জীবনানন্দ দাস, বিনয় মুখোপাধ্যায়, গুরু সদয় দত্ত, কবি সুভাষ মুখোপাধ্যায়, সত্যজিৎ রায়, দিবন্ধু পালিত, নবনীতা দেব সেন ও আশাপূর্ণা দেবীর মতো অনেক সাহিত্য মনীষীদের সান্নিধ্য পেয়ে ধন্য হয়েছে তার জীবন। তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেছেন এবং অনেক সাহিত্য রচনা করেছেন। ওনার সাহিত্যের যেমন নাম রয়েছে, প্রথম সাহিত্য উনি রচনা করেছেন স্মরণ। তিনি তার বাবার ফটোগ্রাফি ছিলেন। সাহিত্য ছিল তোমার আলো ভালোবাসা। তিনি তার জামাইবাবু সুভাষ সেনের জীবনীর প্রথম এবং দ্বিতীয় খণ্ড প্রকাশিত করেছিলেন। তারপরে আমার সকল রসের ধারা এই পাণ্ডুলিপি ছেপেছিলেন। তারপরে ওনার যে সাহিত্য ছিল স্মৃতির নকশিকাথা, এই দেখুন এই স্মৃতির নকশিকাথা। তারপরে সাহিত্য উনি রচনা করেছিলেন পাণ্ডুলিপি করে আয়োজন। তারপর এইভাবে উনি 8টি রচনা করেছিলেন। তাহলে বন্ধুরা আপনারা সেই মহামনীষীর সঙ্গে আমরা আপনাদের সাক্ষাৎ করতে যাচ্ছি। বন্ধুরা আপনারা এখন যারা সঙ্গে আপনাদের পরিচয় করতে যাচ্ছি, তিনি হচ্ছেন সেই মহামনীষী, বাংলা সাহিত্যের মূর্ধন্য সাহিত্যকার শ্রীমতী মনীষা দাশগুপ্ত। তিনি বাংলার বাইরে থেকে অনেক সমাজোন্মুখ কাজ করে চলেছেন। আজকে ওনার বয়স 87 বছর। তিনি লেখার সাথে সাথে রান্না করতে ভালোবাসেন, রান্না করে মানুষকে খাওয়াতেও উনি খুব ভালোবাসেন। আজকে এনার শ্রীমুখ দিয়ে আমরা বাংলা সাহিত্যের সেই সফরনামা আপনাদের জানানোর চেষ্টা করব, এবং সাথে ওনার রান্নার একটা রেসিপি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা বঙ্গতরঙ্গের সাথে থাকুন। মাসিমা নমস্কার। হ্যাঁ, কেমন আছেন? খুব ভালো। নানান রকম হবি নিয়ে থাকি, সেই জন্য একলা থাকলেও আমার কখনো একলা লাগে না। আচ্ছা, কত বছর হয়েছেন বাংলা ছেড়েছেন? কতদিন? হ্যাঁ, আমি 1961 বাংলা থেকে বেরোই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভোপালে আসি প্রথম। আর ভোপাল স্টেশনে নেমে সব থেকে যেটা আমার ভালো লেগেছিল,
আজানের ধ্বনি, ভোরবেলা মসজিদ থেকে আজানের শব্দ হচ্ছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আরেকটা হচ্ছে তখন ঘোড়ার গাড়ি চলতো, তা ঘোড়ার পায়ের সেই খুঁড়ে ঠক 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 শব্দ, খুব ভালো লেগেছিল। আচ্ছা আচ্ছা। আপনি প্রথম স্বাধীনতা সংগ্রাম দেখেছেন, ভারতের স্বাধীনতার প্রথম মধ্যরাত্রে আপনি তখন মেদিনীপুরে ছিলেন। আমার তখন ক্লাস 4-এ পড়ি। আচ্ছা আচ্ছা। প্রথম স্বাধীনতা। আর সে মাঝরাত্রে স্বাধীনতা অ্যানাউন্স করলো। লর্ড মাউন্টব্যাটেন ছিলেন। আর মেদিনীপুর তো বিপ্লবীদের জায়গা, কাজেই সেখানে হিন্দু মুসলিম গলাগলি করে সব কোলাকুলি করছে, শঙ্খধ্বনি, মহিলারা সব থালায় সাজিয়ে ফুল পাতা, গান্ধীজি, জওহরলাল, সুভাষচন্দ্র, সবাই ছবি সাজানো। আর তখন এরকম পতাকা ছিল না, খদ্দরের পতাকা ছিল, খদ্দরের তিরঙ্গা পতাকা, বিরাট পতাকা। আমার বাবা ছিলেন মেদিনীপুরে ডিস্ট্রিক্ট পাবলিসিটি অফিসার, উনি গুরু সদয় দত্তর সঙ্গেও কাজ করেছেন। তা পাবলিসিটি অফিসারকেই পতাকা উত্তোলনে ভার দেওয়া হয়েছিল। আর আমার বাবা কাকারা সব খুব স্বদেশী প্রেমিক ছিলেন, কাকারা জেল খেটেছে, সব বিপ্লবী ছিল, তাই সেই রক্ত খানিকটা আমার মধ্যে এসছে। হ্যাঁ, আর সবাই কবিতা বলতো তখন, এই স্বাধীনতার কথাগুলো কবিতার মধ্যে দিয়ে সব ওরা প্রটেস্ট করতো আর কি। নজরুল যেমন করেছিল আর কি, আমি বিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর উগ্র প্রতাপ, ভীম রণভূমে রণিবে না। এইরকম কবিতার মধ্যে দিয়ে বিপ্লবীরা তাদের মনের ভাষাই করত। তাই মেদিনীপুর আমার কাছে একটা মানে মস্ত বড় দৃষ্টান্ত। ক্ষুদিরাম, প্রদ্যোৎ, তারপর আরো অনেক বিপ্লবী ওখানে ফাঁসির মঞ্চে উঠেছে। মাতঙ্গিনী হাজরা, হ্যাঁ, গুলিতে ব্রিটিশে, আর 3 জন ব্রিটিশ ম্যাজিস্ট্রেটকে বিপ্লবীরা খুন করেছিল। আপনার সদ্য প্রকাশিত আপন হতে বাহির হয়ে, হ্যাঁ, এটাতে আপনি অনেক কিছু আমাদের নানান জনের উপর আলাদা আলাদা, কোথাও অটোওয়ালাকে নিয়ে আছে, কোথাও প্রকৃতিকে নিয়ে আছে, হ্যাঁ, কোথাও বন্ধুদের নিয়ে আছে, নানান জনকে নিয়ে রয়েছে, কোথাও ধার্মিক রয়েছে, খুব সুন্দর। পরমানন্দজির উপর নানান পৃথিবীতে জন্মালে তার সব দিকটা। বিবেকানন্দ বলেছিলেন যে পৃথিবীতে যখন জন্মেছি তখন একটা দাগ লিখে যা। সেই একটা দাগ, বিবেকানন্দ তো হতে পারবো না, কিন্তু কিছু দাগ কেটে রেখে যাওয়া। এই একটা লেখা সব ম্যাগাজিনের থ্রু দিয়ে প্রায় 4-5 হাজার লোক পড়ছে। সাহিত্য হচ্ছে একটা নদীর মতো, বয়ে বয়ে যায়, আবার একটা থেকে আর একটা শাখা বেরিয়ে গেল, ছড়িয়ে পড়ে। এই যে আমরা লিখছি, এই বইয়ের থ্রু দিয়ে আমার এখন 40-50 জন সাহিত্যিক বন্ধু হয়েছে। হ্যাঁ, কাজেই এটা একটা মস্ত বড় শক্তি। 40 বছর নিজের এসে, সম্পূর্ণ নিজের এসে একটা স্কুল চালিয়েছি। হ্যাঁ, স্কুল চালাতে গেলে বাচ্চাদের ভালোবাসতে হয়। হ্যাঁ, আর সেইটাই কালিদাস রায়ের মনে পড়ে, বয়সে বয়সে দলে দলে আসে বিদ্যা মঠ তলে, চলে যায় তারা কলরবে, কৈশোরের কিশোরয় পর্ণে পরিণত হয়, যৌবনের সরব গৌরবে। ছোট ছোট বাচ্চা আসে 3 বছরে, 4-5 বছরে চলে যায়।
আমার সেই ছেলেরা এখন সব বিয়ে হয়ে তাদের ছেলে মেয়েরাও এসছে আমার কাছে। কাজে এটা একটা মস্ত বড় শক্তি। বাইরে আসো, আপন হতে বাহির হয়ে, নিজের মধ্যে থেকো না, তোমার যা কিছু আছে বাইরে ছড়িয়ে দাও। মনের মাঝে বিশ্ব রয়ের পাবেই ধারা, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। আপনি সাহিত্যর সাথে সাথে আপনি রান্না খুব ভালোবাসেন। হ্যাঁ, রান্না আমার ছোটবেলা থেকে আমি খুব ভালোবাসি। উনুন সাজাতে পারি। আচ্ছা আচ্ছা। শ্বশুর বাড়িতে গিয়ে খুব পেয়েছিলাম, কারণ বউ উনুন সাজাতে পারে, তখন কেউ উনুন সাজাতে পারত। আচ্ছা আচ্ছা। ঘুটে দিয়ে কয়লা দিয়ে রান্না করে খেতে খাওয়াতে খুব ভালোবাসি, এখনো খাইয়ে যাচ্ছি। তো আমরা আমাদের বঙ্গতরঙ্গে আপনার কিছু রেসিপি আমরা তুলে ধরার চেষ্টা করব। আজকে আপনি আমাদের দর্শকদের কি রেসিপি? আজকে তোমাদের আমি খাওয়াবো বাঁধাকপির পাতুরি। তো বন্ধুরা, এই রান্নাটা টিপিক্যাল বাঙালি রান্না, খুব সহজ, খুব সুস্বাদু। যখন শীতকালে ফুলকপি বাঁধাকপি খেয়ে খেয়ে মুখে অরুচি ধরে যায়, তখন এই বাঁধাকপি যদি পাতুরি বানাও, এক থালা ভাত খেয়ে নেবে। আচ্ছা মাস্টার, সাহিত্য আর রান্না দুটোর আপনি কিভাবে ওটা কম্বিনেশন করতে চান? দুটো তফাৎ। তোমার মধ্যে যদি রসের ভাব থাকে, তাহলে তুমি খাবার থেকে রসনা কথাটা রস, সেটা সাহিত্যেও রস আছে, রান্নাতেও রস আছে। একটা রান্না হচ্ছে একটা শিল্পের মতো, স্তরে স্তরে প্রত্যেকটা স্টেপে তোমার উত্তরণ হচ্ছে। হ্যাঁ, কিন্তু রান্নাটাই তোমার মন দিতে হবে। মন না দিলে রান্না হয় না। ভালো রাঁধুনি হতে পারেন, তার মনের মধ্যে রান্নাটাকে ভালো করার চেষ্টা থাকতে হবে। আপনি একটা খুবই নতুন বছরে একটা রান্নার উপর একটা বই আনতে চাচ্ছেন আর কি। হ্যাঁ, সে বইটার নাম কি? আপনি এখন যে বইটা আমি নাম দিয়েছি সেটার নাম হচ্ছে রন্ধনে দ্রৌপদী। আচ্ছা, দ্রৌপদী। এর মধ্যে আমি বলছি, এর মধ্যে তোমার বাঙালদের রান্না, ঘটিদের রান্না। মানে ইস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল খালি খেলার মাঠে না, রান্নার মধ্যেও আছে। বাঙালিরা বলে আমাগো ইলিশ, আমাগো ইলিশ, ইলিশ ইলিশ করে বাঙাল ছেলেরা পাগল হয়। আর সেখানে ঘটির উল্টো কথা হচ্ছে বাটি। তো ঘটিরা কি বানায়? বাটি চচ্চড়ি। এটাও খুব একটা ভালো জিনিস। তার মধ্যে কুচো চিংড়ি দাও, আলু বেগুন দিয়ে, খালি সর্ষে তেল দিয়ে ভাতের মধ্যে ডুবিয়ে দাও, বাটিটা ঢাকা দিয়ে দাও, ওই ভাতে গরমেই বাটি চচ্চড়ি হয়ে যাবে। হ্যাঁ, খুব সোজা। কিন্তু এই যে পুরনো রান্নাগুলো আমাদের এখন সব ভুলতে বসেছে, সেই জন্যই এই বইটার মধ্যে যেসব রান্না ভুলে যাওয়ার রান্নাগুলোকে আমি একসাথে করেছি। খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। আর তোমার বাগানে এসে দ্রৌপদী যখন পাণ্ডবরা অজ্ঞাতবাস করছো, ওদের ঘুরে ঘুরে জঙ্গলে জঙ্গলে লুকিয়েছিল অজ্ঞাতবাস, 5 পাণ্ডব, কুন্তি আর দ্রৌপদী। তখন দ্রৌপদী জঙ্গল থেকে শাক পাতা সব তুলে নিয়ে এই একজন স্বামীকে খাওয়াতেই তো আমাদের অবস্থা কাহিল হয়ে যায়, খুশি করতে 5 জন স্বামীকে খাইয়েছে। সেই জন্য দ্রৌপদীকে সব থেকে বড় রান্নারি বলে। হ্যাঁ, সেই জন্য বইটার নাম হয়েছে রন্ধনে দ্রৌপদী। আর রসনার রস, সাহিত্যের রস, ভালোবাসার রস সব কিন্তু একই সংমিশ্রিত করেছেন আপনি। তোমার মধ্যে যদি রস থাকে তুমি যে কোনো জায়গায় সেটাকে লাগাতে পারবে। খুব সুন্দর। তাহলে বন্ধুরা, আমরা দেখি মাসিমার আজকে যে রেসিপি, উনিকে পুরো আপনাদের সেই রেসিপিটা পুরো দেখানোর চেষ্টা করবো। এইভাবে ওনাকে আমি নিবেদন করেছি যে আপনাদের মাসে একটা করে রেসিপি উনি দেখাবেন। তো চলুন আমরা এখন আমাদের মাসিমা বয়স কত আপনার এখন?
আপনার বয়স 87 চলছে এখন। এই মাসিমা মনীষা দাশগুপ্তর ম্যাডামের বয়স এখন 87, এখনো উনি রান্না করেন এবং সাহিত্য নিয়ে উনি বাংলা সাহিত্যকে জীবন্ত রেখেছেন। বাগান খুব ফেভারিট হবি, বাগান। হ্যাঁ, বাগান করি, লেখা করি, রান্না করি, সেই জন্য অ্যালোন বাট নট অ্যালোন। তুমি একা কিন্তু একা না। আরে খুব সুন্দর একটা মেসেজ দিয়েছেন উনি, তুমি একা কিন্তু একা নয়। ইনি বাগান করতেও খুব ভালোবাসেন। পুরো যে ফ্ল্যাট বাড়িটা রয়েছে, ফ্ল্যাট বাড়িতে চারিপাশে উনি অনেক গামলাতে বাগান করে রেখেছেন। আর পুরো পুরো পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করছি বাড়ির। এই দেখুন, পুরো পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর পরিবেশ। এই দেখুন, এখানে আপনারা গামছা, কুলো ইত্যাদি আপনি দেখতে পাচ্ছেন। এই দেখুন, এই যে ডাবর, পানের ডাবর, এই একটা পানের ডাবর দেখতে পাচ্ছেন আপনারা, এই পান রাখার। এইটা দেখাও, এই আলপনা দেখেন কত সুন্দর। এইটা মাটিতে দিতে পারি না, কোলের উপর পিড়িনি। এই আলপনা, একটা আলপনা দেখুন আপনি, কত সুন্দর একটা আলপনা। এটা দেখাও, এটা খুব। মনীষা দাশগুপ্ত মাসিমা অনেক বেশি। আমার শোনো, শাশুড়ির বিয়ের বেনারসি। আচ্ছা, মাসিমা বলছেন শাশুড়ির বিয়ের বেনারসি শাড়ি দিয়েছিলেন। সেই শাড়িটা উনি 100 বছরের বেশি হয়ে গেছে, 100 বছরের বেশি। সেটা উনি দেখুন কত সুন্দর ফ্রেমিং করে রেখেছেন। এটা অ্যান্টিক, এগুলো সব অ্যান্টিক। কত সুন্দর ঘরটা সাজিয়ে গুছিয়ে রেখেছেন উনি। থেকে একটা শিশু, এটা এখন এটাও 100 বছরের উপর। 100 বছর। আমিও অ্যান্টিক হতে চলেছি। এই যে এটা দেখো, এসব বার্মা থেকে, বার্মার টিকুটের। এবারে ওটা করে ফেলতে হবে। এখন আমরা এখান থেকে এটা দেখুন, খুব সুন্দর করে ঘরটা সাজিয়ে গুছিয়ে রেখেছেন উনি। এখন আমরা আপনাদের সে রেসিপিটা দেখাতে যাচ্ছি। ইনি সাহিত্য পড়তে খুবই ভালোবাসেন। ইতিমধ্যে ওনার যে সদ্য প্রকাশিত যে বইটার একটা প্রতিকৃতি আপনাদের দেখানো হয়েছে। এই দেখুন, নানা রঙের নমনীতা, কত সাহিত্যকারদের বই উনি পড়তে থাকেন। আমার মা বাবা মনে হয় ইনি। নিচের দিকে নরম পাতা দাও, শুকনো না। ওগুলো দাও, নরম। এর পাতুরি, এই হচ্ছে বাঁধাকপি একটা নিয়েছি আমি। আচ্ছা আচ্ছা। এর পাতাগুলো বাইরে খুলে ভেতরে নরম ইটা দিতে হয়। আচ্ছা। কারণ এর মধ্যে কোনো জল পড়বে না। তারপর কি করতে হয়, বাঁধাকপিটাকে দাও, এইভাবে কুচি কুচি করে কেটে, দেখো কুচি কুচি করে কেটে, এটার স্টিম কিরকম, জলের উপর ফুটো ফুটো থালা বসিয়ে তার উপরে এটাকে ভাপে সেদ্ধ করতে হবে। জলে না, ভাপে, পুরোটা ভাপি, কড়াইতে জল দিয়ে তার উপর ফুটো ফুটো। এবার আমি দেখাচ্ছি এটাকে কি করতে হবে। বাঁধাকপি নিয়েছি, এই সঙ্গে ভালো, এর মধ্যে রাখবে নারকেল বাটা, পোস্ত বাটা, হলুদ সর্ষে, সর্ষে বাটা, কালো সর্ষে বাটা, নারকেল বাটা, পোস্ত বাটা, কালো সর্ষে, হলুদ সর্ষে। আচ্ছা, এবার আমি এটা এর মধ্যে মাখছি। বন্ধুরা, এই মাসিমার 87 বছর রানিং চলছে। এনার একটু হাত পা এখন খুব কাঁপা শুরু হয়েছে, তবু উনি রান্না করতে খুব ভালোবাসেন। দেখুন কত সুন্দর করে উনি সবকিছু মিশ্রণ, কোনো হাঙ্গাম নেই আছে, খালি এটা বেটে এর মধ্যে মিক্স করতে হবে, মেশাতে হবে। একবার দেখলেই এটা খুব সহজ আর তেমনি টেস্টি। তার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো,
হলুদ গুঁড়ো চোখের মধ্যে গিয়ে, হলুদ গুঁড়ো বলছে তো হলুদ তো দেবেন না, ব্যাস। পোস্ত, সর্ষে, 2 রকম পোস্ত, নারকোল, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে পাতা কুচি, ধনে পাতা, আস্ত লঙ্কা, আচ্ছা, এ দিয়ে সর্ষে তেল এরকম ভাবে এটাকে খুব করে মাখতে হবে। তুমিও দেখে নাও। নুন দাও, নুন আর চিনি, নমক দে, চিনি একটু, চিনিও দিতে হবে, হ্যাঁ অল্প। আটা, সর্ষের তেল, খোলো চাকনাটা এটা তেল দিয়ে এরকম করে মাখতে হবে। পাতাইতে বন্ধুরা, মাসিমার এখন একটু হাত পা কাঁপে, তার জন্য ওনার ঘরের যে কাজ করা মহিলাটি ছিল উনি আজকে তাকে হেল্প করার জন্য এসেছেন। হাত দিয়ে পুরো জিনিসটা ভালো করে মাখতে হবে। এখনকার মেয়েরা তো হাত লাগাতেই ভয় পায়, এটা চামচ দিয়ে করার না, পুরো জিনিসটা হাত দিয়ে মাখতে। এর মধ্যে এবার একটু আটা ছড়িয়ে দিতে হবে। কলা পাতা দাও। বন্ধুরা, এগুলো দেখছেন, এবার এটাকে আমি কলা পাতা, এগুলো কলা পাতা দাও, ওটাও বলার আছে। কলা পাতা শক্ত থাকে, সেটাকে তেল নরম করতে হলে বন্ধুরা, মাসিমা বলছেন কলা পাতা নরম করতে হলে তাতে একটু সরষের তেল লাগিয়ে এটা জ্বালা পুরা উঠায় আইনি। তো এখন উনি কলা পাতাকে নরম করতে হলে কলা পাতা এইভাবে আগুনের উপর একটু ধরতে হয়। দেখুন কত পুরনো পদ্ধতি উনি করছেন। কলা পাতা নরম করা, নরম হলে এটা যেন মাছের পাতুরি করলে তো এইভাবে ভাঁজ দিয়ে 4-5টা ভাঁজ দিয়ে চারদিকে ভাঁজ দিলাম, তারপরে এরকম করে সুতো দিয়ে বেঁধে দিতে হয়। আচ্ছা, এরকম ভাবে সুতো দিয়ে বেঁধে। আর আমি করছি তাওয়ার মধ্যে, একটা তাওয়া ননস্টিক বা এমনি তাওয়া, তার মধ্যে নিয়ে এটাকে আর একটু তেল দে দাও দাও, ব্যাস। এইভাবে তাওয়ার উপর ঠেসে, আগে অল্প একটু করছি, পুরোটা এখন আরেকটা কলা। দেখুন কলা পাতা উনি আগে তেল লাগিয়ে আনা হয়েছে না, শুকিয়ে গেছে, তেল লাগিয়ে সেটাকে আর কি तेल को ना वो कटोरी में दे, वो कटोरी में थोड़ा फटा। উনি এও দেখিয়েছেন যে কলা পাতা কেমন করে নরম করতে হয়, আগে তেল লাগিয়ে সেটা গ্যাসে একটু ভালো হলে। এখন কলা পাতায় অত গন্ধ থাকে না। বন্ধুরা, আমি যখনই আসি না মাসিমা এরকম কোনো না কোনো রেসিপি আমাকে খাওয়ান,
না খাইয়ে তো আমাকে কোনোদিন ছাড়েনি না। বাবা খানিকক্ষণ পরে পরে এটাকে উল্টে দিতে হবে, খালি মাখা আর শেখা। উনি বলছেন খালি মাখা না শেখা, অত ওরা হাত পাটো পোড়া পোড়া হবে, পোড়া পোড়া হবে। পাতুরিটা ওই ব্যাপারে তালা হলো করলে চলবে না। আচ্ছা আচ্ছা, ধৈর্য ধরে করতে হবে। আর আমি চেয়ারই হয় না, ইহাতে তো কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দেয়। बैठने दो, छोटा कुर्सी है ना, इधर आए। तो पूरा भाव आस जाए। আজকাল কেউ বেশি ঝাল খায় না, এই জন্য শুকনো লঙ্কা কম দিয়ে বাঁধাকপি অলরেডি স্টিম করা আছে, সেদ্ধ ভাপে সেদ্ধ। উনি আবার কলা পাতা দিয়েছেন ওর উপরে, পাতাকপি যে দেখেন খুবই সুন্দর একটা খুশবু আসছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা 87 বছরের পোড়া পোড়া ভাব আসছে। কিন্তু মহিলা কত সুন্দর রেসিপি তৈরি করছেন, তাহলে এনার অভিজ্ঞতা কত বেশি রয়েছে। সর্ষে তেল দিয়ে করতে হবে, ধানি সর্ষে তেল দিয়ে দেখাতে খুব ভালো। একটু পোড়া পোড়া ভাব হয়েছে, আর খুব সুন্দর এর স্মেল আসছে। যদি কলা পাতা না থাকে তাহলে কুমড়ো পাতা দিয়েও করা যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যে পাতাটাকে তুমি এর সঙ্গে খেতে পারা যায়। হ্যাঁ, কলা পাতা, পুঁই পাতা, পুঁই পাতা, কুমড়ো পাতা। অনেক সময় সর্ষে বা না থাকলে একটু কাসুন্দি দিয়ে করলেও হয়ে যায়। पंखा खोलो। পুরো রেসিপিটা প্রায় শেষের দিকে হয়ে গেছে। কত সুন্দর দেখুন, একটু পোড়া পোড়া ভাব হয়েছে। এই
যখন এটা আপনারা যখন এটা ফ্রাই করবেন একটু কম আঁচে দিয়ে নেবেন। যেখানে আঁচটা অনেক কম করে রেখেছেন উনি অবশ্য। एक थाली में गरम चावल उठा के लाओ, এটা দেখাবো। कोई भी चीज तुमको मिलता नहीं क्यों, ऐसा वाला लाओ। नहीं है हम नहीं चल रहे थे। নিজের থেকেই তেল বেরিয়ে আসবে, তত টানবে। শীতকালে যখন অরুচি হয়ে যায়, রোজ বাতাস হবে, তখন এটা একটা নতুন। राइस कुकर है गरम चावल के पूरा ভেজিটেরিয়ান বানিয়েছেন মাসিমা। কলা পাতা হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। পাতায় আছে, পাতার গন্ধের জন্য। এই আমি প্রদীপকে একটু বাঁধাকপির পাতুরি খাওয়াচ্ছি, তাড়াহুড়োতে করছি। চামচ দিল হয়ে গেছে আমার পাতুরি। খেয়ে দেখতে হবে কেমন লেগেছে মাসিমা? ভালো, ভালো আছে। তোমরা বলো নিজেরটা নিজে দেখি, একটু খেয়ে দেখি। মাসিমা আমাকেও দিয়েছেন, তার স্বাদ কেমন বন্ধুরা আপনারা দেখুন। আমি এখন মাসিমার সামনে এটা খাবার চেষ্টা করছি। খাইয়ে দেবো? না 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 মাসিমা, আমি খেয়ে নিচ্ছি, আমি হাতে খাবো আর কি। দেখি, এই দেখুন, এই পেপার ন্যাপকিন দেখুন আমাকে মাসিমা এখানে ভাতও দিয়েছেন, আমাকে পাতাকপি সেই ভাজা যে ঝালও দিয়েছেন। আমি এখন দেখি, খেয়ে দেখি। করে খুবই টেস্টি মাসিমা, খুবই টেস্টি, খুবই সুস্বাদু, দারুণ বানিয়েছেন মাসিমা আজকে দেখুন। তো আপনারা বন্ধুরা এই ধরনের রেসিপি যদি আরো জানতে চান, আমার ভিডিওতে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই ধরনের মাসিমা আরো উনি আমাকে কমেন্টস করেছেন, বা ওনার সঙ্গে আমি নিবেদন করেছি যে আমার বঙ্গতরঙ্গ চ্যানেলে এই ধরনের রেসিপি দেওয়ার জন্য। তো উনি বলেছেন, উনি তো অনেক বিরুদ্ধ, তো উনি বলেছেন মাসে একটা রেসিপি উনি দেবেন। কমেন্টস অবশ্যই করবেন বন্ধুরা। সবাইকে আমার তরফ থেকে নমস্কার জানাচ্ছি। আমি পূর্ব বাংলার মেয়ে, কিন্তু বাংলাদেশে যাইনি কখনো। আচ্ছা আচ্ছা, কলকাতায় বর্ন এন্ড ব্রট আপ। না বসে খেয়ে নাও। তো বন্ধুরা এই ধরনের রেসিপি আপনারা যদি আরো জানতে চান, তো অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আমি মাসিমাকে নিবেদন করে সেই রেসিপি আপনাদের দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন, সুখে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।